ঈশিতা মুহূর্তের মধ্যে পিছনে ফিরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। ঈশিতা কাপা হাতে কালো আয়নাটা বট গাছের নিচে রাখলো, তারপর চোখ বন্ধ করলো আর বলল, যদি তুমি সত্যিই থাকো তাহলে আমি তোমার সঙ্গে চুক্তি করতে চাই। এরপর চারিদিক নিস্তব্ধ হয়ে গেল, কিছুই হলো না। 1 মিনিট কেটে গেল। ঈশিতা হতাশ হয়ে আয়নাটা তুলতে গেল। ঠিক তখনই মুহূর্তে চারিদিকের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। গাছের পাতাগুলো একসঙ্গে কাঁপতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, বাতাস শুধু বটগাছটার চারপাশেই বইছে, বাইরে একটা পাতাও নড়ছে না। ঈশিতার টর্চ নিজে থেকেই নিভে গেল। মাটিতে রাখা কালো আয়নাটা কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে আয়নার ভিতর থেকে একটি কালো ধোঁয়া বের হতে লাগলো। প্রথমে অল্প, তারপর আরো বেশি। ধোঁয়াটা যেন জীবন্ত। সেটা মাটির উপর ঘুরতে ঘুরতে ধীরে ধীরে মানুষের আকৃতি নিতে লাগলো। সীতা ভয়ে পিছিয়ে গেল, তার পা কাঁপছে। সে দৌড়াতে চাইলো, কিন্তু পারল না। মনে হচ্ছিল কেউ যেন তার পা দুটো মাটির সঙ্গে আটকে দিয়েছে। ধোঁয়াটা ধীরে ধীরে একটি নারীর রূপ নিল। প্রথমে দেখা গেল দীর্ঘ কালো চুল, তারপর সাদা অস্বাভাবিক ফ্যাকাশে হাত, এরপর লাল রঙের শাড়ি, অবশেষে দুটি সম্পূর্ণ কালো চোখ। চোখে সাদা অংশটুকুও নেই। নারীটি কয়েক সেকেন্ড চুপচাপ ঈশিতার দিকে তাকিয়ে রইলেন। তারপর ঠোঁটে ধীরে ধীরে একটি হাসি ফুটে উঠল তার। অনেক বছর পরে আবার কেউ আমাকে রূপের জন্য ডাকলো। ভয়ে ঈশিতার ঠোঁট শুকিয়ে গেছে। সে কোনো রকমে বলল, আপনি কে? আমাকে মানুষ অনেক নামে ডাকে। কেউ বলে অশুভ, কেউ বলে অভিশাপ, আর কেউ বলে পিশাচিনী। ঈশিতার বুকের ভেতর ধড়ফড় করে উঠল। সে বুঝে গেল আজ রাতে সে এমন কারো সামনে দাঁড়িয়ে আছে যার অস্তিত্বে সে কোনোদিনও বিশ্বাস করেনি। ঈশিতা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় নারী। চারিদিকে অন্ধকার, কিন্তু আশ্চর্যের বিষয়, তার চারপাশে যেন হালকা নীল আলো ছড়িয়ে আছে। নারীটি ধীরে ধীরে ঈশিতার দিকে এগিয়ে এলো। তার পায়ে শব্দ নেই, মনে হচ্ছে সে মাটিতে হাঁটছে না, ভেসে আসছে। ভয় পাচ্ছ? আপনি সত্যিই পিশাচিনী? তোমরা মানুষ আমাকে অনেক নামে ডাকো। কেউ রাক্ষসী, কেউ অশুভ, কেউ অভিশাপ, কিন্তু আমার কোনো নাম নেই। কিন্তু আমি আপনাকে কি নামে ডাকবো? সে যা চায় সে আমাকে সেই নামেই ডাকে। তুমি সুন্দরী হতে চাও, তাই না? কিন্তু কেন? হ্যাঁ, কারণ সবাই আমাকে অপমান করে। শুধু এই জন্যই আমি চাই একদিন সবাই আমার দিকে তাকিয়ে অবাক হয়ে যাক। যারা আমাকে অপমান করেছে তারা যেন আফসোস করে। পিশাচিনীর ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানো? কি? প্রশংসা। পিশাচিনী নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। তার হাতের তালুতে কালো আগুন জ্বলতে শুরু করলো। সেই আগুনের ভেতরে একটা আয়না দেখা গেল, কিন্তু আয়না ঈশিতার বর্তমান মুখ নয়, এক অপূর্ব সুন্দরী মেয়ের মুখ। এটা আমি? হ্যাঁ, যদি আমার সঙ্গে চুক্তি করো এটাই হবে তোমার মুখ। ঈশিতার চোখে আনন্দের জল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আয়নাটা ছুঁতে গেল। ঠিক তখনই পিশাচিনী তার হাত চেপে ধরল। চুক্তির নিয়ম না জেনে কখনো হাত বাড়িও না। কি নিয়ম?
আজ থেকে 7 বছর পর তোমার রূপ পৃথিবীর সবচেয়ে সুন্দর হবে। মানুষ তোমাকে দেখে মুগ্ধ হবে। কিন্তু ঈশিতার বুক ধড়ফড় করতে লাগলো। কিন্তু কি? পিশাচিনী ধীরে ধীরে ঈশিতার কানের কাছে মুখ নিয়ে এলো। 7 বছর পরে আমি আমার জিনিস ফেরত নিয়ে নেব। আপনার জিনিস? তোমার রূপ। তাহলে আমি আবার আগের মতো হয়ে যাব? না, আগের মতো নয়। তুমি কখনো ভাবোনি রূপ শুধু মুখে থাকে না, রূপ থাকে চোখে, হাসিতে, কণ্ঠে, আত্মায়। আমি যখন সেটা ফিরিয়ে নেব, তখন আয়নাও তোমাকে দেখতে চাইবে না। ঈশিতা ভয়ে কেঁপে উঠল, কিন্তু তার মনের ভিতরে একটাই কথা ঘুরছে, আমি সুন্দরী হব। সে ধীরে ধীরে মাথা তুলে বলল, আমি রাজি। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, এই চুক্তি করার পরে আর ফিরে যাওয়ার পথ থাকবে না। আমি আমার পুরো জীবন অপমান সহ্য করেছি, এর থেকে খারাপ আর কি হতে পারে? মানুষ সবসময় ভাবে তার সবচেয়ে বড় কষ্টটা সে ইতিমধ্যেই পেয়ে গেছে, কিন্তু ভাগ্য তার জন্য আরো বড় কষ্ট লুকিয়ে রাখে। তবে নাও, তোমাকে আমি তোমার কথা মতো সুন্দরী বানিয়ে দিলাম। এই সেই মুখ যেটা দেখার স্বপ্ন তুমি প্রতিদিন দেখেছিলে। এটা দেখে ঈশিতার চোখে আনন্দের জল চলে এলো। সে আয়নাটা বুকে জড়িয়ে ধরল। ঠিক তখনই পিশাচিনী খুব আস্তে আস্তে বলল, মনে রেখো, আজ থেকে প্রতিদিন সূর্য ওঠার আগে একবার আয়নায় নিজের মুখ দেখবে। যেদিন এই নিয়ম ভাঙবে, সেদিন থেকে 7 বছরের হিসাব শেষ হতে শুরু করবে। এরপর সে আস্তে আস্তে মিলিয়ে গেল ধোঁয়ার মধ্যে। তবে মিলিয়ে যাওয়ার আগে সে আরেকটা কথা বলল, রূপ মানুষকে যেমন ভালোবাসা দেয়, তেমনি তাকে একদিন একাও করে দেয়। ঈশিতা ঘুম থেকে উঠতেই তার মুখটা দেখে অবাক হয়ে গেল। তাহলে যা এতক্ষণ সে দেখছিল সেটা কোনো স্বপ্ন নয়, সে সত্যিই পিশাচিনীর সঙ্গে যুক্তি করে তার মুখটা আরো সুন্দর করে তুলেছে। সে খুশিতে পাগল হয়ে গেল। এরপর ঈশিতার মা তার ঘরে ঢুকতেই ঈশিতাকে দেখে অবাক হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। এতে ঈশিতা জিজ্ঞেস করলো, মা, তুমি আমাকে এইভাবে দেখছো কেন? তোমার মুখটা এত সুন্দর হয়ে গেল কি করে? তুই কি সত্যি আমার মেয়ে? পাড়া প্রতিবেশী সবাই যারা ঈশিতাকে নিয়ে অপমান করেছিল, তারা আজ তাকে দেখে অবাক হয়ে গেল। এমনকি ঈশিতার বান্ধবী মৌ তাকে চিনতে পারল না। এরপর ঈশিতা আয়নায় তার নিজের মুখটা দেখছিল। হঠাৎ করে সে দেখতে পেল তার মুখের মধ্যে পিশাচিনীর কালো চোখ। ঈশিতা ভয়ে পিছিয়ে গেল, আবার তাকালো, কিন্তু এবার সব স্বাভাবিক হয়ে গেল। সে বুঝলো চুক্তি শেষ হয়নি, এটা শুধু শুরু হয়েছে। এই 7 বছরের মধ্যে ঈশিতা একটা বড় মডেল হয়ে গেল। তার মধ্যে একটি অহংকারের বীজও তৈরি হয়ে গেছিল এই বছরের মধ্যে। পরদিন ঈশিতা সেই রহস্যময় বৃদ্ধাকে খুঁজতে গ্রামে ফিরে গেল। নদীর ধারে, পুরনো বটগাছের কাছে, বাজারে, কিন্তু কোথাও তিনি নেই। এক চায়ের দোকানে বসে থাকা এক বৃদ্ধকে সে জিজ্ঞেস করলো, কাকু, এখানে এক সাদা শাড়ি পরা বুড়ি থাকেন। ঈশিতার কথা শুনে বৃদ্ধ বললেন, মা, তুই কাকে দেখেছিস জানি না, তবে এই গ্রামের শেষ সেই রকম বুড়িটা প্রায় 20 বছর আগেই মারা গেছে। এতে ঈশিতার ভয়ে বুকটা কেঁপে উঠল। সে আর কোনো উপায় না পেয়ে তার শহরের ফ্ল্যাটে চলে গেল। এরপর রাতে হঠাৎ সে দেখতে পেল সব আয়নায় একসঙ্গে ফাটল ধরা পড়েছে।
সে দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে গেল। আয়নায় এবার তার মুখ নেই, সেখানে দাঁড়িয়ে আছে পিশাচিনী। আগের মতো ভয়ঙ্কর নয়, বরং অপূর্ব সুন্দরী, ঠিক ঈশিতার মতোই। তুমি এখানে কি করছো? প্রথম নিয়ম মনে আছে তো তোমার? তাহলে আজ দ্বিতীয় নিয়ম শোনো। আজ থেকে কখনো কাউকে তোমার কালো আয়নাটা ছুতে দেবে না। যদি অন্য কেউ ওই আয়নায় নিজের মুখ দেখে, সে তোমার সৌন্দর্যের ভাগ চাইবে। আর সেদিন থেকে তোমার 7 বছরের সময় দ্রুত শেষ হয়ে যাবে।